আসসালামু আলাইকুম। কে রাষ্ট্রপতি হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, এটা নিয়ে কারো কোনো ইন্টারেস্ট নাই। ইন্টারেস্ট আমাদেরও নাই, কিন্তু দেশে যখন আছি না, দেশের একটা প্রধান পদ, মানে যে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, এটা নিয়ে একটা একটা গ্রুপের একটা শ্রেণীর এক ধরনের মানুষের টুকটাক ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট না থাকলে আজকে মনে করেন সারাদিন এবং আজকে কদিন যাবতই সমস্ত প্রিন্ট মিডিয়া অ্যান্ড টিভি মিডিয়াতে একই আলোচনা, রাষ্ট্রপতি কে হচ্ছেন। আমার আপনার ইন্টারেস্ট কম থাকতে পারে, একটা রাষ্ট্রের জন্য কিন্তু একটা রাষ্ট্রপতি নির্বাচন ইটস এ ফ্যাক্টর। এই রাষ্ট্রপতি এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার একটা ভূমিকা থাকবে। ওয়েন হি উইল বি প্রেসিডেন্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তখন বহির্বিশ্বের মানুষজন দেখতে চাইবে হোয়াট ইজ হিজ ব্যাকগ্রাউন্ড, সে কে। এখন একটা সময় ছিল আওয়ামী লীগের সময়, শেখ হাসিনা যাকে ইচ্ছা তাকেই রাষ্ট্রপতি বানিয়েছেন। লাস্ট যে রাষ্ট্রপতি হয়েছিলেন চুপ্পু, বিশেষ চুপ্পু রাষ্ট্রপতি হবেন এটা কেউ ভাবেই নেই। কারণ আওয়ামী লীগে অনেক রাজশাহীতে নেতারা ছিল, বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ ছিল, অনেক প্রজ্ঞাবান মানুষ ছিল, তাদের সবাইকে টপকিয়ে শেখ হাসিনা নিজের ইচ্ছায় চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন। যদি এটা নিয়ে খুব একটা আলোচনা সমালোচনা হয়নি। আমি চুপ্পুর প্রসঙ্গে যেতে চাই না, আমি ভবিষ্যৎ প্রজন্মের প্রসঙ্গে যেতে চাই। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রপতি কে হবেন, এই রাষ্ট্রপতি হওয়া নিয়ে বেশ লম্বা একটা লিস্ট আছে। বিএনপির স্থায়ী কমিটিরই 4 জন সদস্য আছেন রাষ্ট্রপতির নির্বাচনের দৌড়ে ছিলেন এতদিন। নাম্বার 1 ফখরুল ইসলাম আলমগীর সাহেব, নাম্বার 2 নজরুল ইসলাম খান সাহেব, নাম্বার 3 ডক্টর মঈন খান সাহেব, নাম্বার 4 ডক্টর মোশাররফ হোসেন খান সাহেব। এরা 4 জনই কিন্তু স্থায়ী কমিটির মেম্বার। এখন স্থায়ী কমিটিতে যখন বসছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ে আলোচনা করতে, তখন সেখানে কোনো ডিসিশন হয়নি। পরবর্তীতে যেটা ডিসিশন হয়েছে সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী নিজে নির্বাচন করবেন কে হবেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি। এটা নিয়ে অনেকে আলোচনা করছেন, অনেকে বলছেন যে এটা কি একদম এক ধরনের মানে এক নায়কতান্ত্রিক ভাব হয়ে গেল না। কেন প্রেসিডেন্ট নির্বাচন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ডিসিশন নেবেন। যেমনটি আজকে মানব জীবনে একটা নিউজ করেছে, টাইটেল দিয়েছে, এটা নেগেটিভ বলেন পজিটিভ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কে হবেন ডিসিশন নেবেন প্রধানমন্ত্রী। এটা একদিকে একটু নেগেটিভ, একদিকে একটু পজিটিভ। হয়তো প্রধানমন্ত্রী ভেবেছেন এই যে স্থায়ী কমিটির মিটিংটা হচ্ছে, এখানে 4 জন আছেন ক্যান্ডিডেট, মানে সম্ভাব্য ক্যান্ডিডেট, এদের সামনে আলোচনা করতে হয়তো উনি বিব্রত বোধ করছেন। এর জন্য সবাই মিলে ডিসিশন নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ডিসিশন নেবেন। কাকে দিচ্ছেন প্রধানমন্ত্রী? এই 4 জনের বাদেও আমরা নাম শুনেছিলাম একজন সচিবের, আমরা একজনের নাম খুব বেশি শুনেছিলাম আইরিন খান, যিনি আমাদের ফার্স্ট লেডি মানে জুবাইদের আপন চাচাতো বোন, তার কথা উঠেছিল। আমি নিজেও একটা ভিডিও করেছিলাম, বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এমন কথা কিন্তু বাজারে উঠেছিল। এখন এই মুহূর্তে আপনিও গ্যারান্টি দিয়ে বলতে পারেন না কে হবে। এটি একমাত্র জানে সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাম জোরে সরে চলছে, কিন্তু তার চেয়ে আরেকটা বেশি ইন্টারেস্টিং ঘটনা হলো 1991 সনের পর এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে ভোটাভুটির মাধ্যমে, এবং 2 দলই এখানে পার্টিসিপেট করছেন। যে আপনারা হয়তো অনেকে খবরটা পেয়ে গেছেন যে বিরোধী দল জামাতে ইসলামী তাদের প্রার্থী দিয়েছেন বা দিচ্ছেন জনাব অলি আহমদ সাহেবকে। আপনারা জানেন অলি আহমদ সাহেবকে এলডিপির প্রধান, একসময় বিএনপিতে ছিল, তার অতীত বেশ স্বচ্ছ, একজন বুদ্ধিমান জ্ঞানী মানুষ, বহুবার সে এমপি হয়েছেন, বিএনপির খুব খুব কাছের মানুষ ছিলেন। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে সে যুদ্ধ করেছেন, বিএনপির মন্ত্রিত্বে ছিলেন। যে কোনো কারণে তার সাথে বিএনপির টানাপোড়েনে উনি জামাতে ইসলামীতে জয়েন করেছেন, মানে 11 দলে এসছেন। 11 দলে আসবার পর তার গত ইলেকশনে তার দল কোনো সিট পায়নি, সত্যি কথা, কিন্তু তার নিজস্ব একটা ভাবমূর্তি বা একটা ব্যালেন্সড পার্সোনালিটি আছে। এই জন্য জামাতে ইসলাম ওনাকে মনোনয়ন দিয়েছেন রাষ্ট্রপতি হিসাবে কম্পিটিশন করবার জন্য। তার মানে এবারের রাষ্ট্রপতি নির্বাচন 1991 সনের মতোই
নির্বাচন হবে, সিলেকশন হবে না, ইলেকশন হবে। আমরা জানি 1991 সালে বিএনপি যখন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছিলেন, তখন আওয়ামী লীগ বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে নমিনেশন দিয়েছিলেন। ইলেকশন হয়েছিল, যদিও তখন সংখ্যাগরিষ্ঠতা ছিল বিএনপির, এবং তখন বিএনপি জামাত জোট ছিল 1991 সালে, আপনাদের মনে আছে। সেই ইলেকশনে, মানে রাষ্ট্রপতির ইলেকশনে, বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস সাহেব পেয়েছিল 172 ভোট, এবং বদরুল হায়দার চৌধুরী সাহেব পেয়েছিল খুব সম্ভব 98 ভোট, মানে হেরেছে। এবারও অলি আহমদ সাহেব হারবেন, নিশ্চিত হারবেন। কারণ আপনারা জানেন, ইলেকশন যদি হয় তাহলে 2/3 ভোট নিয়ে বিএনপি বসে আছে। তাদের যা সদস্য সংখ্যা আছে, ব্যাপক ব্যাপক ডিস্টেন্সে অলি আহমদ সাহেব হেরে যাবেন, এবং রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বিএনপির মনোনীত প্রার্থী। তারপরও কেন জামাত এই অলি আহমদ সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচনে দিলেন? জামাতের আমির পরিষ্কার ভাষায় বলেছেন। উনি কি বলেছেন সেটা একটু দেখুন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য আমরা প্রেসিডেন্ট নির্বাচনের অংশগ্রহণ করব। সর্বক্ষেত্রে রাজনৈতিক স্বচ্ছ হওয়া উচিত। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র গতি ও সুস্থ ধারায় ফিরে আসুক। এজন্য আমরা সর্বসম্মতিক্রমে বর্ষিয়ান রাজনীতিবিদ ও এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমদ বীর বিক্রমকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছি। এখন এই জামাতের এই ইলেকশন করবার পিছনে একটি মহল বেশ মুখরোচক গল্প সাজাচ্ছে। গল্পটি হচ্ছে এমন যে, ধরে নেওয়া হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন সম্ভাব্য বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী, এবং উনি প্রেসিডেন্ট হবেন। জামাত এখানে একটা গেম খেলেছে। জামাত এখানে এই চালটা চলেছে যে, যারা আমাদেরকে বলেন রাজাকার রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী, আমরা দেশের প্রেসিডেন্ট হিসাবে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দিলাম। আবার নেটিজনরা এই কথাও বলছেন যে, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের অতীত যদি দেখা যায়, তার পারিবারিকভাবে সেখানেও কিছু একটা বা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ছিল তার পরিবারের মধ্যে। তার মানে এই নেটিজনরা বোঝাতে চাচ্ছেন, বা জামাত ইনডাইরেক্টলি জনগণের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে, আমরা রাজাকার রাজাকার বলো, আমরা রাজাকার হয়ে মুক্তিযোদ্ধাকে প্রেসিডেন্ট হিসেবে চেয়েছিলাম, আর তোমরা যারা মুক্তিযোদ্ধা, তোমরা তাকে রাজাকার পরিবারের কাউকে নিয়ে প্রেসিডেন্ট বানাচ্ছ। এই একটা মার দেবার জন্য নাকি জামাত ইসলাম এই অলি আহমদ সাহেবকে প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড় করিয়েছেন। ওনাদের 4 জনের মধ্যে ফখরুল ইসলাম সাহেব ব্যতীত যদি অন্য কাউকে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচিত করত, তাহলে হয়তো বা জামায়াত ইসলাম তাদের কোনো প্রার্থিতা দিত না। আসলে জামায়াত ব্রেন দিয়ে খেলছে। এখন মূল প্রশ্ন আসছে, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা? এখনও যদি আমরা সেই আলোচনায় থাকতে চাই, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা অনেকেই বলেছিলাম, অনেকেই আশা করেছিলাম, এবং জনগণের থেকে একটা পক্ষ আশা করেছিল হয়তোবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে। এটা পরিষ্কার ভাষায় বোঝা যায়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধারায় রাষ্ট্রপতির যে ক্ষমতা বর্তমানে বিদ্যমান আমাদের সংবিধানে, এই ধারায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই রাষ্ট্রপতি নির্বাচিত হতে চাইবেন না। কারণ এখনকার রাষ্ট্রপতি হলেন একটি পুতুল সম। এই পুতুল সম রাষ্ট্রপতিকে ক্ষমতাধর করবার জন্যই এই সংস্কার করা হয়েছিল। আমাদের যে জুলাই সনদ আছে, সেখানে পরিষ্কারভাবে স্পষ্ট ভাষায় রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগি হয়েছিল। সেই ক্ষমতা ভাগাভাগির মতো রাষ্ট্রপতি যদি হতে পারতেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে হয়তো উনি চেষ্টা করতেন। কিন্তু অনেক দুর্মুখরা বলছেন, এই দৌড়ে মানে এই রাষ্ট্রপতি হবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একদম লেগে গেছে, বিভিন্ন জায়গা থেকে লবিং করছে, আমেরিকার থেকে লবিং করছে, অমুক জায়গার থেকে লবিং করছে। এগুলো সব বোগাস কথা, আপনারা কেউ বিশ্বাস করবেন না। প্রফেসর ইউনূস সম্পর্কে আজকাল অনেকেই অনেক ধরনের কথা বলছেন, যারা কদিন আগেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম করেছেন। আমরা ভাই হঠাৎ করে একটা মানুষের কোনো অপকর্মের বা কোনো খারাপ কাজের প্রমাণ যদি না পাই, হঠাৎ করে তাকে আমরা খারাপ বলতে পারবো না। অনেকেই বলছেন, অনেকেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন মানে নাঙ্গা করে সমাজ উপস্থাপন করতে চাচ্ছেন। তারা কেন করছেন তারাই জানেন। তবে এটা তো সত্যি, এই লোকগুলোই কিন্তু
কিছুদিন আগেও প্রফেসর ইউনূসের বন্দনা করতে করতে মুখ দিয়ে ফেনা তুলে দিয়েছেন। আজকে নিশ্চয়ই তাদের কোনো স্বার্থে আঘাত লেগেছে, হয়তোবা তারা কারো দ্বারা প্রভাবিত হয়েছে, হয়তোবা তারা কোথাও থেকে কোনো রকম আশাবাদ পেয়েছেন যে ওর সম্পর্কে যদি তোমরা মিথ্যা কিছু বলো তাহলে তোমরা এইভাবে বেনিফিটেড হবে। এবং অনেকেই বলছেন যে মহলটি প্রফেসর ইউনূস সম্পর্কে এখন বদনাম করে বেড়াচ্ছেন, তারা নাকি তার এই যে প্রেসিডেন্ট হবার দৌড়ে যেন উনি এগিয়ে যেতে না পারেন সেই জন্য একটি মহল তাদেরকে নির্বাচিত করেছে তার বদনাম করবার জন্য। আই ডোন্ট বিলিভ অল দোজ থিং। কারণ প্রেসিডেন্ট ইলেকশনের সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো আর বাচ্চা মানুষ নয়। উনি জানে প্রফেসর ইউনূস সাহেব এই 17 মাসে কী করেছে। আমরা তো এমন একটা মানে কি বলবো বেঈমান জাতি। ওই 17 মাসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের শাসনভার গ্রহণ না করলে যখন 5 তারিখের পর পুলিশ, আর্মি, মিলিটারি, দেশের মানুষ উত্তাল, এখানে মব ওখানে মব, কীভাবে যে উনি কন্ট্রোল করেছেন উনিই জানেন। এবং আপনারা এটাও জানেন সেই সময়টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোথাও থেকে তেমন সাহায্য পায়নি, উনি একা লড়ে গেছেন। অনেকেই বলছেন যে উনি নাকি তখন জামাত আর এনসিপিকে সরকারে বসাবার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন, পারেননি। উনি যদি চাইতেন তাহলে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে উনিও ইঞ্জিনিয়ারিং করতে পারতেন। আমি সেই আলোচনায় গেলাম না। প্রফেসর ইউনূস সম্পর্কে জানতে হলে আপনাকে আরও অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, আরও জ্ঞান অর্জন করতে হবে, আরও পড়াশোনা করতে হবে। কারণ আপনারা যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্দনা যারা করতেন, এখন যারা বদনাম করছেন, তারা একবার নিজের দিকে তাকান, তাহলে সেই প্রশ্নের উত্তর আপনিও পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।